স্বাস্থ্যমন্ত্রীকে মোটা অঙ্কের ঘুষ না দেওয়ায় আদ্দিন মেডিকেলের লাইসেন্স বাতিল করেছে সরকার। এখন স্বাস্থ্যমন্ত্রী যে এটার ব্যাপারে ঘুষ চাইছে, এখন হ্যাঁ ঘুষ দিলে এটা চলতো, এটা ঠিক আছে। আর অন্যান্য জায়গায় যে গাড়ি পড়ছে রোজায় একটা কুরবানিতে একটা, সেটার লাইসেন্স তো বাতিল হলো না। তাহলে আমরা তো এখানে সাধারণ মানুষ সেবা পাই, ভালো সেবা পাই, তাহলে এটার লাইসেন্সটা বাতিল হলে আমরা এখন এই মুহূর্তে কোথায় যাবো? কি এমন উদ্দেশ্য, কি এমন লক্ষ্য, কি এমন ষড়যন্ত্র যে আদ্দিন হসপিটালটাকে বন্ধ করতেই হবে? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি দুদিন আগে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে যদি তারা ঠিকমতো আপনার জবাব দিতে না পারে তাহলে আপনি বন্ধ করে দেবেন। ইসলামী ব্যাংকের পিছিয়ে লাগে লাভ নাই। আদ্দিন হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ কইরা আপনারা চরম অন্যায় করছেন। জনগণ আপনাদেরকে যতটুকু সমর্থন করতো তার অনেক বড় একটা অংশ আপনারা এই সামান্য এই লাইসেন্সটা বাতিল করে সেটা দেখাইলেন। এতে কি মনে হয় না সরকার কি জনগণের বিরুদ্ধে চলে যাইতেছে, জনগণের মন বিচার করতে চাইতেছে না? এভাবেই সরকারের বদনাম হচ্ছে। দিনে দিনে ঋণের বোঝা বাড়তেছে তো আপনাদের, কেন বুঝতেছেন না? মানুষের মন না বুঝতে পারলে তো আপনি আবার সেই আগের সরকারের মতো হয়ে যাবেন। মানুষ বুঝতে পারতেছে আপনারা ভয় পাইছেন জামাত ইসলামকে। বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদম সরাসরি চ্যালেঞ্জ করে ভাবে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার ফলে পারমিশন ছাড়া একটা মাছিও বলতে পারবে না। পর্দার আড়ালের আসল খেলাটা বুঝতে হলে এই প্রতিটি পয়েন্ট আপনার জানা অত্যন্ত প্রয়োজন। আজ ইসলামী ব্যাংকের বিতর্কিত চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করেছেন। গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই খবরে সয়লাভ হয়ে গেছে এবং একটি সূত্র বলেছিল জনাব খুরশিদ আলম তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গোপনে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি সরকার গঠনের পর থেকেই জামাত ইসলামের যত প্রতিষ্ঠান আছে তার বিরুদ্ধে লাগতে শুরু করেছে। প্রথমে ইসলামী ব্যাংক, তারপর আদ্দিন হসপিটাল এবং এরপর নাকি ইবনে সিনা কে দখল করতে চাচ্ছে এই বিএনপি সরকার, যে কারণে বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে সাধারণ জনগণ। জানিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সরকার আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করছে, যে হসপিটালটা গত 40 বছরের বেশি সময় ধরে পাবলিককে সুনামের সহিত চিকিৎসা ব্যবস্থা সেবা দিয়ে যাচ্ছে, সেটা বন্ধ করে দিয়েছে সরকার। ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, তারপরে বার্ডেন হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এইসব হসপিটালগুলোতে প্রতিদিন নানা অনিয়মের কথা আমরা কিন্তু শুনতে পারি। এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ঢাকা মেডিকেলের সামনে তো প্যাথেডিন বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, মাদকের বিজনেস করে। ছাত্র সংগঠনের ছেলেরা, ডাকসুর যারা নেতা হয়েছে তারা সেগুলো বন্ধ করতে গিয়ে উল্টা তাদের হ্যারাসের শিকার হইতে হয়েছে। ওগুলা ইনভেস্টিগেশন করে আপনারা বন্ধ করেন। যে সমস্ত ফার্মেসিগুলোতে প্যাথেডিন বিক্রি করে ঢাকা মেডিকেলের সামনে, ওইটা তো করতে পারে না। নাকি এদের কাছে বড় বড় টাকার বান্ডেল আছে, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে কেনা যায়। আর আদ্দিন হসপিটালের লোকজনকে এখনো মনে হয় কিনা যায় নাই, বা তাদের প্রতিষ্ঠানে মনে হয় কাউকে বসানো যায় নাই। বসুন্ধরা, যমুনা, এদেরকে যেভাবে এদের নিজেদের লোকজন বসায়া দখল করছে, এরকম মনে হয় এখনো করতে পারে নাই। এই জন্য আকিস গ্রুপের সাথে সরকারের ঝামেলা সেটা আদ্দিনের উপরে আইসা পড়ছে। আমি মানলাম 6 জন নবজাতক শিশু মারা গেছে আগুনে পড়ে, এটা একটা দুর্ঘটনা। এটার ইনভেস্টিগেশন রিপোর্ট তো জনগণকে দেখাবেন আপনারা, কারা এটার সাথে জড়িত, কিভাবে হয়েছে। ওইটা না করে হসপিটাল বন্ধ করে দিচ্ছেন কেন? ঢাকা শহরে 2 কোটির উপরে মানুষ বাস করে, নিম্ন মধ্যবিত্ত পরিবার হচ্ছে প্রায় 60%। সেই পরিবারগুলোর একটা বড় অংশ আদ্দিন হসপিটাল থেকে চিকিৎসা সেবা নেয়, যেখানে কস্ট মিনিমাইজ করার জন্য। বাংলাদেশে তো কোনো স্বাস্থ্য খাতে আপনার কোনো কনসেশন নাই। তো সেক্ষেত্রে আদ্দিন একটা ভালো হসপিটাল যেখানে মানুষ চিকিৎসা নিতে পারে কম খরচে, ওই হসপিটালটা আপনারা বন্ধ করলেন কেন? ইউনাইটেড বন্ধ করেন, এভার কেয়ার বন্ধ করেন, এগুলো তো করতে পারবেন না। কয়দিন আগে থেকে শুরু করছে ইসলামী ব্যাংক দখল নিয়ে। যেই এসালাম হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে দাঁত কেলায় হাসে, নির্লজ্জ বেহায়া সব ওইখানে বসছে। তাদেরকে আবার নতুন করে ইন্ডাকশন দেওয়ার জন্য ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করতেছেন কেন? আওয়ামী লীগের ব্যাংকগুলা যেগুলো আছে ওগুলো দখল করেন। শেখ হাসিনার সময় যে ব্যাংকগুলা স্টাবলিশ করছে ওগুলো আপনারা বৈশা ওগুলারে সাইজ বাইজ করেন। ইসলামী ব্যাংকের পিছনে লাগতে আসছেন কেন? ইসলামী ব্যাংকের সমস্যা কি আপনাদের? ইসলামী ব্যাংকও ইসলাম না। কদিন আগে দেখলাম আমাদের সালাউদ্দিন ভাই বলতেছে দেশের নিজের মন্ত্রণালয়ের ঠিক নাই, প্রতিদিন দেশে মানুষ খুন হয়, পুলিশ ঠিক মতো কাজ করতে পারে না, ওগুলার খবর নেই। উনি ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে কি বলে এটাকে, অর্থ মন্ত্রণালয়, সব নিয়ে কথা বলে, মানে সব তরকারির আলু। আর প্রধানমন্ত্রী তার পাশে বৈশা থাকে এবং হাততালি দেয়। সো শেমফুল। এই দেশে যে নতুন সরকার আসছে তাদের জনগণ বসায় নাই।
বাংলাদেশের মানুষের সাথে এবারও নির্বাচনে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, রেজাল্ট মানে রিগিং করছে এরা। আগে তো ভোট রিগিং করতো, এখন রেজাল্ট রিগিং করছে। এই জামাত নিচে কয়টা আসন, এনসিপি নিচে কয়টা আসন, এগুলো ভাগ বটরা কইরা ডক্টর ইউনূস একটা সরকার গঠন করে দিয়ে গেছে। সংসদ শেখ হাসিনাকে গণভবন থেকে বের করছে না, সংসদ থেকে আপনাদেরও বের করবে। হাদি বলে গেছে তো, আপনাদেরকে জনগণ সংসদ থেকে টেনে বের করে ফেলবে। ওটার জন্য রেডি হন আপনারা, আর নয়তো সুন্দরভাবে দেশ চালান। খালখলন নিয়ে মাঠে নামছেন, কই কোদাল দিয়ে 2-3টা কোপ দেওয়ার পর আর আপনাকে কোনো অ্যাক্টিভিটি নেই। ওই প্রকল্পের নামে হাজার হাজার টাকা লুট করা শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট, টাকা ছাপায় সরকার চলতে হয়। গত 6 মাসে টাকার দাম কমে অস্ট্রেলিয়াতে 50% কমে গেছে। বলতে পারেন যুদ্ধ। এখন যুদ্ধ শেষ হইলে আপনারা দেশ চালাইবেন নাকি ক্ষমতা ছাড়া দিবেন, ওটার জন্য রেডি হন। ওই ইসলামী ব্যাংকের পিছিয়ে লাগা লাভ নাই। আদ্দিন হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ কইরা আপনারা চরম অন্যায় করছেন। জনগণ আপনাদেরকে যতটুকু সমর্থন করত তার অনেক বড় একটা অংশ আপনারা এই সামান্য এই লাইসেন্সটা বাতিল করে সেটা দেখাইলেন। ঠিক আছে, কতগুলা ছাগলের বাচ্চা আইসা বলবে খুব ভালো করছে, এই করছে। শিক্ষিত ছাগলগুলা এই ধরনের কথা বলে। আপনি আদ্দিন বানান না, বিএনপির বড় বড় নেতারা জেলায় কয়েকটা আদ্দিন হসপিটাল বানান, দেখি না কি করেন। টাকা তো সব চুরি করে বিদেশে পাঠান ক্রিপ্টোকারেন্সি কইরা। এই খবরও মানুষের কাছে আছে। এনিওয়ে, আপনাদের চরিত্রটা বদলান। এই যে ইসলামিক ব্যাংক যেভাবে নিয়ে নিলেন, এটারও একটা কঠিন জবাব সামনে পাবেন আপনারা। এই কবিতার মতো জবাব আসবে, নিশ্চয়ই আসবে। এবার আসি আলদিন হাসপাতাল নিয়ে। এই নামের মধ্যেই তো পুরো রহস্য, কেন এদিকে নজর। কিন্তু ঘটনা একটা ঘটছে, যে ঘটনা মোটেও মাইনা নিতে পারি না। কেন মাইনা নিতে পারি না? যে এরকম হওয়া উচিত না। 6 জন ভাই একদম আল্লাহর পাখি, একদম নবজাত শিশু আল্লাহর কাছে চলে গেল। দোষটা কার? পুরা হাসপাতালের? না, পুরা হাসপাতালকে না, সে দোষ দেওয়া যাবে না। ওই শিশুগুলা যে ওয়ার্ডের মধ্যে ছিল, যাদের দায়িত্বে ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো মাইনা নেওয়া যায় না। গ্যাস লিক হইলো না, আপনারা এসি বন্ধ করে দিয়েছেন, কে বন্ধ করলেন, কাদের ডিউটি ছিল, কার দায়িত্ব ছিল, এদেরকে আইনের আওতায় নিশ্চয়ই আনতে হবে। এটা তো ছাড় দেওয়া যায় না। কিন্তু এইটা কি করলেন? পুরা নিষিদ্ধ করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। এটা কোনো কাজ হইলো? আঙুল একটুখানি পড়ছে দেখা আঙুলটাই তো কাটবেন, একেবারে কবজা থেকে কাইটা ফেলাবেন? এটা তো হয় না। আপনারা যেটা করলেন, এখান থেকে কাইটা নিয়ে চলে গেলেন। কেন নিয়ে গেল এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসেন অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। ইসলামিক ব্যাংকের পরে এদিকে কেন আসলো? এর কারণ কি? এই আদ্দিন হাসপাতালের বাংলা অর্থটা কি? এটা তো ভাই আরবি একটা শব্দ, আদ্দিন। আদ মানে আমরা ধরে নিতে পারি ইংরেজিতে যেমন আমরা দি বলি না, দি আদ, এটা হলো দি। আর দিন, দিনটা পুরাটাই ইসলামিক একটা শব্দ। কিন্তু দিন মানে সত্য জীবন ব্যবস্থা। আল দিন, ইহা সত্য জীবন ব্যবস্থা। এটা হলো মেন মানি। তার মানে কি জানেন? ইসলামকেই নির্দেশ দিচ্ছে, ইসলামের দিকেই কিন্তু আছে। ইসলামে যেভাবে মানুষকে সেবা দেওয়ার কথা লেখা আছে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই হাসপাতালটা পরিচালনা করা হয়। যার জন্য বলা হয় এটা গরিবের হাসপাতাল, মা আর শিশুর হাসপাতাল। অতি সাধারণ একজন মানুষের ওয়াইফের যখন ব্যথা উঠবে, প্রেগনেন্ট ব্যথা উঠবে, কোথায় নিয়ে যাবে? স্কয়ারে নিয়ে যেতে পারবে? অ্যাপোলোতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কি অবস্থা আপনারা সবাই জানেন। আরেকটা জায়গায় কোথায়? এই আদ্দিন হাসপাতাল, এখানে আপনি নিয়ে যেতে পারেন। এই হাসপাতালটা মা আর শিশুদের জন্যই বিখ্যাত বহুদিন যাবত। আমি তো দেখে আসতেছি বোধহয় 90 সাল থেকে। হ্যাঁ, একটা চিপা গলি দিয়ে ঢুকলেই ভাই ওই সাইড দিয়ে না বাইরে হওয়া যায়, বেলি রোডে যাওয়া যায়। এদিক দিয়ে বহুবার যাওয়া আসা করছি। এই হাসপাতালটা সম্বন্ধে আগে থেকেই আমি জানি। এখানে ভাই গরিব মানুষের চিকিৎসা বেশি হয়। তার মানে ধনী মানুষরা যায় না? যায় ভাই। যারা সচেতন মানুষ তারা যায়, কারণ সে বিশ্বাসটা এই হাসপাতাল অর্জন করতে পারছে। যে নামের উপরে হাসপাতাল, সেটা সুনামসে রাখতে পারছে, দিন শব্দটার ইজ্জত রাখতে পারছে। দেখেন এখানে 500টা বেড আছে, এর মধ্যে 200-র উপরে বেড আছে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়। আর যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় অন্য হাসপাতালের মতো না। অন্য জায়গায় একটা আইসিইউতে যদি আপনার 10 থেকে 12,000 টাকা লাগে, এখানে 3 থেকে 3,500 টাকায় সেই চিকিৎসাটা আপনি করাইতে পারবেন। শুধু ভাই মা আর শিশু না, সব রকম চিকিৎসা এখানে হয়। শুধু কি এটা একটা হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজও। আর এটা কি শুধু এই মগবাজার 2তে একটাই শাখা না, এটা বাংলাদেশের আরো অনেক জায়গায় আছে। এই কাজটা কারা করতেছে, কারা এটার পিছনে টাকা লগ্নি করছে, ওই জায়গাটায় আসি। ওইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কেন এই ঘটনাগুলো ঘটতেছে। এটার পিছনে টাকা লগ্নি করে আকিস কোম্পানি, আকিস গ্রুপ থেকেই এটা পরিচালনা করা হয়। ওনাদের বহু প্রতিষ্ঠান আছে, ওনারা সব ভাইরা বোনরা ভাগাভাগি কইরা এগুলা পরিচালনা করে। যেমন আমাদের এই যে গত 18 বছরের যে সরকার ছিল, ইউনূস সরকার, ওইখানে যে বাণিজ্য মন্ত্রী ছিল, ওখানেও কিন্তু একজন উপদেষ্টা ছিল এই আকিস কোম্পানি থেকে। ওনাকে দিয়েছিল কারা?
জামাতে ইসলামের পক্ষ থেকে দিছিল। তখন আলোচনা শুনছেন না যে জামাতে ইসলামের পক্ষ থেকে, এই কথাটাই তো আমরা শুনছি। এখানে এইটুক থাক, আমরা আবার এদিকে আসি। এই হাসপাতালটা কে চালায়? ওনার নাম হলো মহিউদ্দিন, উনিও কিন্তু আকিস কোম্পানির, ওনারা ভাই ভাই। ওনাদের ব্যাকগ্রাউন্ডটা এবার দেখেন, ওনাদের কোনো ব্যাংকে ঋণ নাই, ওনারা ঋণ খেলাপি না, কোনো কারো টাকা পয়সা মারছে অতীতে এরকম কোনো রেকর্ড নাই। এই হাসপাতালটা করাই হয়েছিল ইসলামিক চিন্তাধারায়, যেন এখানে গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবাটা নিতে পারে। এটা কিন্তু লাভজনক কোনো প্রতিষ্ঠান না, এখানে যা আয় হয় এখানে ইনভেস্ট করা হয়। এই হাসপাতালের সাথে 5 থেকে 600 মেডিকেল ছাত্রছাত্রী জড়িত। এখানে কিন্তু ভাই খাওয়া দাওয়ার মানও ভালো। এটার উপরে একটা মসজিদ আছে, এইটুকু বললে আরো একটু পরিষ্কার হইতে পারবেন কেন আজকে এইসব কাণ্ড চলতেছে। এই মসজিদের ইমাম কে ছিল? এই মসজিদের ইমাম ছিল আমির হামজা সাহেব। ওই যে সিনেমার নায়িকা নিয়ে কথাবার্তা বলে, যেটা নিয়ে অনেক ট্রল হয়, আমির হামজা বর্তমানে আমাদের এমপি আমির হামজা, যার বিরুদ্ধে টুকু সাহেব মামলা করছিল, অনেক টাকার মামলা। ওই মামলার কি হলো জানি না। ওই আমির হামজা সাহেব ছিল এই আলদিন হাসপাতালের ছাদে যে মসজিদটা আছে এই মসজিদের ইমাম, বহুদিন ছিল। এই আমির হামজা সাহেব যেখানে যেখানে ভাই ওয়াজ করতো না, ওয়াজ করে বেড়াইতো, এর পিছনে কিন্তু এই আকিস কোম্পানি সহযোগিতা ছিল। যেমন দেখেন এই যে যশোরের সাইডে, অভয়নগরের সাইডে, বেনাপোলের দিকে আমাদের আজহারি হুজুর যত ওয়াজ করে, যে আপনারা দেখেন না কত বিরাট অ্যারেঞ্জমেন্ট, পেশাব পায়খানার জায়গা, অজু করার জায়গা, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এই টাকাটার পিছনে কাদের হাত, কারা দেয়? এই আকিস কোম্পানি। ওই সাইডে যতগুলো ওয়াজ দেখছেন সব কিছুর পিছনে আকিজের হাত ছিল। আজহারি হুজুর যে এত সুনাম অর্জন করছে এই ওয়াজের মাধ্যমেই তো করছে। ওনার প্রথম দিকে যেসব ওয়াজ শুনতেন আপনারা, আমির হামজার যত ওয়াজ শুনতেন, আরো অনেকেরই এদের পিছনে কিন্তু সহযোগিতা করত এই আকিস গ্রুপ। এখন কথা হচ্ছে, এরা কি আসলে জামাতে ইসলামের? না, এটা বলা যাবে না। কারণ কি জানেন, তারা আওয়ামী লীগকেও ডোনেশন দিত, আবার জামাতকেও ডোনেশন দেয়। আমার তো মনে হয় বিএনপিকেও দিবে চাইলে। ওনারা সবাই সাথেই তাল মিলায়া চলে। তবে এখানে একটা প্রশ্ন আছে, ওনাদের ধ্যান ধারণা সব কিছু ইসলামিক মাইন্ডের। আর ওনাদের হাসপাতালের যে আলদিন নাম, এই নামের অর্থ থেকেই তো বোঝা যায় ওনারা টোটালটা ইসলামিক মাইন্ডের। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণেই কি ওনাদের দিকে হাত বাড়াইলো সরকার? এটাই কি মনে হয়? না হলে ভাই পুরো একটা হাসপাতালকে কেন নিষিদ্ধ করে দিতে হবে? এটা তো ভাই আমাদের বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটছে কিনা আমি জানি না। তার মানে এইটা ভাবেন না ওই 6টা যে আল্লাহর পাখি আল্লাহর কাছে চলে গেল, এর বিচার আমি চাচ্ছি না। নিশ্চয়ই আমি এর বিচার চাই, কিন্তু এর বিচার চাই বইলা হাসপাতাল নিষিদ্ধ হয়ে যাক এইটা আমি চাই না। দেখেন এই মামলাতে এইসব জড়িত হইল কে? শিশির মনির সাহেব। বুঝছেন এবার কই থেকে কই আসে লাইন? সব কিন্তু এক সুতায় গাথা। মানে ধরে নিতে পারেন এটা জামাত ইসলামের ব্লকের, তাদেরই তো লোকজন দেখতেছি আশেপাশে। নাহলে শিশির মনির সাহেব কেন আসলো? উনি কিন্তু হাসপাতালের পক্ষ নিয়ে আসছিল, যার জন্য প্রচুর সমালোচনা হয়েছে ওনাকে নিয়ে। তবে ওনার একটা নেক নিয়ত ছিল যে হাসপাতাল থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাবার্তা শুনছি ভাই। এমনও শুনছি আমি যে একজনকে 80 লক্ষ টাকা করে দেওয়া হবে। সত্য মিথ্যা জানি না, জানা যাবে। শিশির মনির সাহেব এটা প্রকাশ করবে নিশ্চয়ই। কিন্তু শিশির মনির সাহেব ওইখানে যাওয়ার পিছনে আপনারা বুঝতে পারছেন তো, ওই জামাতে ইসলামের একটা গন্ধ আছে বলেই কিন্তু আজকে সরকারেরও দৃষ্টি এইদিকে। সরকার এই দৃষ্টিটা ভালো দৃষ্টি দেন নাই। এই দৃষ্টিটা আপনার ভালো যে হয় নাই এটা সোশ্যাল মিডিয়াতে আপনি বুঝতে পারতেছেন। কত বড় অন্যায় হয়ে গেছে চিন্তা করা যায়। এখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিত এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করে। তাদের কথা একবার ভাবছেন? ভাবেন নাই। যে রুগী এখানে চিকিৎসা চলতেছিল, ওই রুগী যদি এখন বাইরে হয়ে যায় কোথায় চিকিৎসা নিবে? তাকে যাইতে হবে ওই ঢাকা মেডিকেল কলেজে। স্কয়ারে যাওয়ার ক্ষমতা তার নাই, অ্যাপোলোতে যাওয়ার তার ক্ষমতা নাই, প্রাইভেট হাসপাতালগুলো অনেক খরচ, যাওয়ার ক্ষমতা নাই। ওই ঢাকা মেডিকেলে যাইতে হবে। ওইখানে যা কিভাবে জানেন? একটা বিছানা পাবে কোথায়? হয়তো একটা বাথরুমের কাছে, একটা চাদর বিছায়া ওইখানে রুগীকে শোয়াইতে হবে। ওইখানে আর কোনো উপায় নাই। 2-3 সপ্তাহ অপেক্ষা করার পর লাইনে দাঁড়ায়া টিকিট দিয়া অপেক্ষা কইরা একটা বেড পাইছে। 2-3 সপ্তাহ, 1 মাসও লাইগা যাইতে পারে। ওই 1 মাস পর আবার আরেকটা দুশ্চিন্তা, অপারেশন কখন হবে সেটার জন্য লাইন দেওয়া। এরকম ভাবেই তো চলে ঢাকা মেডিকেল কলেজ। এই পেশেন্টগুলো এখন ওইখানে যায় লাইন দিতে হবে। কত বড় দূর অবস্থা। যে মা তার চিকিৎসা চলতেছিল, যার কথা ছিল হয়তো আগামী সপ্তাহে তার ডেলিভারি হবে, এখন সে কোথায় যাবে বলেন? সবাই হাহাকার, কান্না। এতে কি মনে হয় না সরকার কি জনগণের বিরুদ্ধে চলে যাইতেছে? জনগণের মন বিচার করতে চাইতেছে না, নাকি মন বুঝতে পারতেছে না, নাকি তাকে কেউ বুঝতে দিতেছে না? ওনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বিচার করলেই বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে বগুড়াতে আমাদের প্রধানমন্ত্রী যখন গেল, 500 মিটার রাস্তা, 500 মিটার যাইতে ম্যাক্সিমাম, আপনি যদি হাইটা যান ম্যাক্সিমাম সময় লাগবে 5 থেকে 7 মিনিট, ধীরে ধীরে হাঁটলে 7 মিনিট,
একটু জোরে হাইটা গেলে 4 মিনিটও যাইতে পারবেন। এইটুক রাস্তা কি গাড়ি যাইতে পারতো না? নিশ্চয়ই যাইতে পারতো। ওইটুক রাস্তা ঠিক করার জন্য 10 লক্ষ টাকার ইট ভাড়া আনছে। চিন্তা করতে পারেন, জমিদার সাহেব যাবে, ইট বিছায় দিতে হবে। প্রধানমন্ত্রীকে তো আপনারা জমিদার বানায় ফেলাইলেন। আগের দিনে জমিদাররা যখন গ্রামগঞ্জে বাইরে হতো তখন রাস্তাঘাট ঠিক করা হইতো, এখানে তাই করা হয়েছে। আচ্ছা ঠিক করছে, মানুষজন খুশি হয়েছে। উনি যখন আবার ঢাকায় চলে আসলো তখন আবার ওই ইট গুলা না উঠায় নিয়ে চলে গেছে। এখন কি অবস্থা মানুষের? ওই ইট বিছাবার জন্য তো একটু রাস্তা কাটতে হয়েছে, কাটছে না, চারিদিকে ঠিকঠাক করতে হয়েছে না। এখন ঝড় বৃষ্টি আইসা ওগুলা কাদা কাদা হয়ে গেছে, মানুষ ছি ছি দিতেছে। কোথায় হচ্ছে ঘটনাটা? একদম স্বয়ং প্রধানমন্ত্রীর দেশের বাড়িতে। আর যে প্রতিমন্ত্রী এই কাজটা করছে উনিও কিন্তু আপনার সাথে ওই বগুড়ায় ছিল। ওনারা কেন জিজ্ঞেস করেন না যে আমি চলে আসার পর যে ইটগুলা উঠাই নিয়ে চলে গেলা, এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমাকে খারাপ বলবে। ওনাকে জিজ্ঞেস করা উচিত না? নিশ্চয় জিজ্ঞেস করা উচিত। সবাইকে তো জবাবদিহির মধ্যে আনতে হবে। আলদিন হাসপাতালকেও জবাবদিহির মধ্যে আনতে পারতেন, জবাবদিহি করতে বাধ্য তো। কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়া যে বার্তাটা সবাইকে দিয়ে দিলেন, ওই একই বার্তা গেল কিন্তু ওই ইসলামিক ব্যাংক যেমন, এই আলদিন হাসপাতালও তেমন। এরপরে কি ইবনে সিনা? এরকম একটা প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে দেখা দিছে যে সরকার কি এরপরে ইবনে সিনার দিকে হাত বাড়াবে? কারণ সরকারের একটা মোটিভ দেখা যাচ্ছে যে জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলোর দিকে ওনারা হাত বাড়াচ্ছে। জামাত ইসলামকে কি আপনারা অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান? এটা তো ভাই একরকম পেটে লাথি মারার মতো। এখানে অনেকেই তো কাজ করে তার সংসারটা চালায়। এরা এখন কোথায় যাবে? এই আলদিন হাসপাতালের যারা কর্মচারী তারা এখন কোথায় যাবে? ওই স্টুডেন্টগুলো কোথায় যাবে? যেসব পেশেন্ট এখন ভিতরে আছে ওরা এখন কোথায় যাবে? সেগুলোর ব্যবস্থা করছেন? করেন নাই। এভাবেই সরকারের বদনাম হচ্ছে। দিনে দিনে ঋণের বোঝা বাড়তেছে তো আপনাদের, কেন বুঝতেছেন না? মানুষের মন না বুঝতে পারলে তো আপনি আবার সেই আগের সরকারের মতো হয়ে যাবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।